10 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতেই ভারত যেই বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজটা শোচনীয়ভাবে হেরে গেল, তাতে আমি মনে করি এই পুরো ভারতীয় দলকেই আলাদা করে তলব করা উচিত বিসিসিআই টপ অফিসিয়ালের তরফ থেকে। যেভাবে আমরা সিরিজটা কত ভালোভাবে স্টার্ট করেছিলাম বলুন, 295 রানের বিশাল ব্যবধানে জিতে অস্ট্রেলিয়াকে টোটালি ডমিনেট করে আমরা পার্থ টেস্টটা জিতেছিলাম। কিন্তু তারপরে 4টা টেস্টে আমরা ব্যাট হাতে বা বল হাতে ন্যূনতম পারফরমেন্সটুকু জেনারেট করতে পারিনি। ব্যাটাররা তো ওই জায়গায় মানে মোটা দাগে সবাই ব্যর্থ হয়েছেন এক প্রকার বলা চলে, আর বোলারদের মধ্যে একমাত্র জাসপ্রীত বুমরা ছাড়া বাকি বোলাররাও সবাই পারফর্ম করতে ব্যর্থ। তো যার ফলস্বরূপ আমরা সিরিজটা 1-3 ব্যবধানে হেরে এখন বাড়ি ফিরছি। তো আমি মনে করি ভারতের মানে গোটা দলকে তো তলব করে জিজ্ঞাসাবাদ করা উচিতই, আর তার মধ্যে থেকে পার্টিকুলারলি আরও 4জনকে। তাদের এই 4জন কে জানেন? ভারতের হেড কোচ গৌতম গম্ভীর, ক্যাপ্টেন রোহিত শর্মা, অন্যতম সিনিয়র বিরাট কোহলি আর উইকেট কিপার ঋষভ পান্থ। এই পার্টিকুলার 4জনকে আলাদা করে ডেকে আর কি জিজ্ঞাসাবাদ করা উচিত, কিংবা তাদের থেকে জবাবদিহিতা চাওয়া উচিত বলে আমি মনে করি ওই বিসিসিআই এর তরফ থেকে। কারণ এই 4জনই কিন্তু এই দলের অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক। গেম প্ল্যান থেকে শুরু করে এই টিমের পারফরমেন্স সব কিছুই কিন্তু এই 4জনেরই মস্তিষ্ক প্রসূত। এই 4জন ওই জায়গায় একটা বিগ রোল প্লে করেন। আমি এক এক করেই বলি না হয়। প্রথমে আসি ক্যাপ্টেন রোহিত শর্মার কথায়। রোহিত শর্মা তো ব্যাট হাতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন এই সিরিজে। 3 টেস্টের 5 ইনিংসে তিনি মোট রান করেছেন 31, তার গড় হচ্ছে 6.2। ভাবতে পারেন একজন ক্যাপ্টেনের যদি এইরকম পারফরমেন্স হয়, তাহলে তার মানে এই প্রভাবটাতে দলে মানে সাংঘাতিকভাবে পড়েছে। আর যার কারণেই ভারত এই সিরিজটা একবারে বাজেভাবে হেরেছে। রোহিত শর্মা এমনিতেই এক টেস্ট আর কি দেরিতে আর কি জয়েন করেছিলেন এই সিরিজে। তার না হয় ওই পিতৃত্বকালীন ছুটি ছিল, তিনি দ্বিতীয়বার বাবা হবেন, সেই কারণে পার্থ টেস্ট থেকে তিনি ছুটি নিয়েছিলেন, সেটা না হয় আমি বাদ দিলাম, ওটা একটা সেন্সিটিভ ইস্যু। কিন্তু সেকেন্ড টেস্ট থেকে তিনি যখন দলের সাথে যোগ দিলেন, তো ভারত তো ওই জায়গায় আর কি টেস্ট মানে প্রথম ম্যাচটা জিতেই শুরু করেছিল। খুব মানে ভালো একটা ভাইবে থাকার কথা, পজিটিভ একটা মাইন্ডসেট নিয়ে সেকেন্ড টেস্টে খেলতে নামা উচিত ছিল। কিন্তু ওই জায়গাতেই তো আমরা চূড়ান্তভাবে আর কি পেছোতে শুরু করলাম। রোহিত শর্মা একটা মানে ভালো কাজ করেছিলেন, তিনি ওই রাহুল আর জয়সওয়ালকে ওপেনিং স্লটটা ছেড়ে দিয়েছিলেন, যেহেতু তারা পার্থে ভালো পারফরমেন্স করেছিলেন। কিন্তু তিনি তো যখন নাম্বার 6-এ নেমে এসেছিলেন, সেখানেও তো তিনি ব্যাট হাতে পারফর্ম করতে চূড়ান্তভাবে ব্যর্থ। আবার তিনি যখন মেলবোর্ন টেস্টে ওপরের দিকে চলে গেলেন মানে ওপেন করতে চলে গেলেন, সেখানেও ব্যর্থ। নাম্বার 3 বা নাম্বার 4 যেখানেই বলুন না কেন, সব জায়গাতেই তিনি ব্যাট হাতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। আর এছাড়া তার ক্যাপ্টেন্সিও যথেষ্ট আপ টু দ্য মার্ক ছিল না, খুবই পুয়ার বা বিলো অ্যাভারেজ বলা চলে তার ক্যাপ্টেন্সি। মানে তার ফিল্ড সেট থেকে শুরু করে তার বোলিং চেঞ্জ যথেষ্ট প্রশ্নবিদ্ধ ছিল। মেলবোর্ন টেস্ট চলাকালীন তো দেখা যাচ্ছিল যে বিরাট কোহলি একটা সময় ফিল্ড সেট করছেন বা বোলিং চেঞ্জ কীরকমভাবে করতে হবে সেটা এক মানে জাসপ্রীত বুমরা ওই জায়গা থেকে আর কি ইনস্ট্রাকশন দিচ্ছেন। তো অ্যাজ আ ব্যাটার কিংবা অ্যাজ আ ক্যাপ্টেন রোহিত শর্মা যে এই বর্ডার গাভাস্কার ট্রফিতে টোটালি ব্যর্থ, সেটা এখন বলাই বাহুল্য। এরপর আসি বিরাট কোহলির কথায়। বিরাট কোহলি ওই পার্থ টেস্টের সেকেন্ড ইনিংসে সেঞ্চুরি করার পর সবাই ভেবে নিয়েছিল যে তিনি আবার হয়তো তার স্বরূপে ফিরে এসছেন, তাকে আবার সেই ওই আর কি ঝুড়ি ঝুড়ি রান করতে বা ব্যাক টু ব্যাক সেঞ্চুরি পেতে আমরা দেখব। কিন্তু কোথায় কি, বিরাট কোহলি খেলেছেন 5 টেস্টে 9 ইনিংস। ওই একটা ইনিংসে তিনি সেঞ্চুরি পেয়েছেন, আর বাকি 8 ইনিংস মিলিয়ে তিনি মোট রান করেছেন মাত্র 90। তার গড় হচ্ছে ওই জায়গায় 11.25। তাহলে ভাবতে পারেন যে বিরাট কোহলি মানে ঠিক কীরকম আর কি জঘন্য পারফরমেন্স করেছেন এই চলতি বর্ডার গাভাস্কার ট্রফিটায়। তো বিরাট কোহলি যে মানে 8বার আউট হয়েছেন, 8বারের মধ্যে তাকে 4বারই ফিরিয়েছেন হচ্ছে স্কট বোল্যান্ড। মানে স্কট বোল্যান্ডের তিনি এক প্রকার খাদ্য হয়ে গেছিলেন এই সিরিজে বলাই বাহুল্য। আর অপরদিকে 2বার তাকে ট্র্যাপ করেছেন মিচেল স্টার্ক আর 2বার জশ হ্যাজেলউড। আর মানে খুবই সারপ্রাইজিংলি বিরাট কোহলি যে 8বার আউট হয়েছেন, প্রত্যেকবারই তিনি উইকেটের পেছনে নিজের উইকেটগুলো ছুড়ে দিয়ে এসছেন। মানে হয় উইকেট কিপারের কাছে, না হলে ওই স্লিপ কর্ডনের হাতে ক্যাচ দিয়ে। একইভাবে একই রকম ধরনের তিনি মানে এই 5টা টেস্টেই ওই জায়গায় নিজের উইকেটগুলো থ্রো ডাউন করে দিয়ে এসছেন অজি শিবিরের কাছে। তো বিরাট কোহলির আর কি এরকম মানে ব্যাট হাতে যে চূড়ান্তভাবে তিনি ব্যর্থ হয়েছেন, যার প্রভাবটা মানে অ্যাজ আ সিনিয়র যদি তার এইরকম শোচনীয় পারফরমেন্স হয়, তো সেই প্রভাবটা তো গোটা দলের উপর পড়বেই। আর তাছাড়া তিনি হচ্ছেন এই দলের অন্যতম আইকন, অন্যতম রোল মডেল। তো সেই কারণে এই সিরিজ হারের জন্য বিরাট কোহলির দায়টা যথেষ্ট বেশি বলে আমি মনে করি। আর এরপর আসি উইকেট কিপার ঋষভ পান্তের কথায়। ঋষভ পান্তের কথা আর আলাদা করে কি বলবো, ঋষভ পান্তের উপর সবচেয়ে বেশি ভরসা করেছিল ওই ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। 5 টেস্টে 9 ইনিংসে তিনি মোট রান করেছেন 255, তার গড়টা হচ্ছে ওই জায়গায় 28.33। কিন্তু এটাই কি ঋষভ পান্তের থেকে এক্সপেক্টেড ছিল? একেবারেই না, মোটেই না, কোনোভাবেই না। কারণ এর আগের 2টা অস্ট্রেলিয়া সফরে ঋষভ পান্ত কিন্তু ব্যাট হাতে দলকে ভরসা জুগিয়েছিলেন। ওই সিডনি টেস্টে আমার মনে আছে 159 রানের একটা দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন ওই 2018-19 মরশুমে। এছাড়া গত মরশুমেও যখন আর কি ভারত ওই অস্ট্রেলিয়া সফরে গেছিল, সেখানেও কিন্তু তিনি বেশ কয়েকটা ভালো ভালো কার্যকর ইনিংস খেলেছিলেন। ইভেন ব্রিসবেন টেস্টটা তো তিনি প্রায় একার হাতেই মানে ভারতীয় দলকে জিতিয়েছিলেন। তো সেই জায়গা থেকে ঋষভ পান্তকেও এখন তো অনেকটাই পরিণত হয়েছেন।
তো তার উপর ভরসাটা অনেকটাই বেশি পরিমাণে করা হয়েছিল। আর এছাড়া তিনি মানে যেভাবে আর কি উইকেটগুলোকে ছুড়ে দিয়ে এসছেন, মানে বলতে পারেন অস্ট্রেলিয়ার প্লেয়ারদেরকে একবারে গিফট করে দিয়ে এসছেন। ওই জায়গায় আর কি ফলিং স্কুপ খেলা থেকে শুরু করে রিভার্স র্যাম্প, রিভার্স স্কুপ, রিভার্স পুল, মানে যত রকম আনঅর্থোডক্স শট আছে এই ক্রিকেটিং ওয়ার্ল্ডে বা ক্রিকেটীয় আর কি গ্রামার বুকে, সব ধরনের শট তিনি ওই জায়গায় অ্যাপ্লাই করে প্রপার তো এক্সিকিউশন হয়নি, আর সাথে নিজের উইকেটগুলোকে তিনি থ্রো ডাউন করে দিয়ে এসে দলকে বিপদের মুখে ফেলে দিয়ে এসছেন। তো ঋষভ পান্তের থেকেও এইরকম পারফরমেন্স কিন্তু একেবারেই কাম্য নয়। আর মূলত তার কারণেই কিন্তু ওই জায়গায় আর কি ইয়ং ট্যালেন্টেড ধ্রুব জুরেলকে কিন্তু ম্যাচের পর ম্যাচ দিনের পর দিন ডাগ আউটে বসে থাকতে হয়েছে। তো যথেষ্ট সিনিয়র হয়ে যাওয়া ঋষভ পান্ত সেই প্রত্যাশা মেটাতে না পারার জন্য আমি মনে করি এই সিরিজ হারের জন্য তার দায়টাও অনেক বড়। এরপর আসি হেড কোচ গৌতম গম্ভীরের কথায়। গৌতম গম্ভীরের কথা আলাদা করে আর কি বলবো, মানে একজন হেড কোচের দায়িত্বই হচ্ছে টিম বন্ডিংটা ঠিক রাখা, দলের আর কি সিনিয়রদের সাথে জুনিয়রদের যে ভারসাম্য সেটা আর কি প্রপারলি যাতে হচ্ছে কিনা মেনটেন, সেটাকে আর কি মানে ঠিক মতো দেখভাল করা। কিন্তু আমি শুনলাম পার্থ টেস্টে জয়ের পর মানে ভারতীয় দল যেখানে কোথায় একসাথে আর কি সেলিব্রেশনে মেতে উঠবে, মানে বিদেশ সফরে এসে যখন প্রথম টেস্ট জয় পেয়ে, তাও আবার অস্ট্রেলিয়ার মাটিতে, এত ভালোভাবে সিরিজটা শুরু করেছিল টিম ইন্ডিয়া। তো তখন শুনছিলাম নাকি ভারতীয় দল 2-3টা আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়, তারা নাকি বিচ্ছিন্নভাবে সেলিব্রেশন করছে। মানে টিম বন্ডিং যে ওইখানেই একেবারে পুরোপুরি নড়বড়ে হয়ে গেছিল, সেটা আপনি মানে ওই পার্ট টেস্ট জয়ের পরই আর কি ওই তাদের সেলিব্রেশন দেখেই বোঝা হয়ে গেছিল। তো তার ফলে টিমের মধ্যে যে ইউনিটি সেটাই তো ওই জায়গায় ভেঙে গেছে। আর এরপরের সিরিজগুলোতে ভারত যা পারফর্ম করেছে তাতে তো তাদের ইউনিটি আরও বেশি পরিমাণে ভেঙে যাওয়ার কথা। আর এই সব কিছুর মধ্যে রবিচন্দ্রন অশ্বিন আবার ওই ব্রিসবেন টেস্টের পরই মানে এই এত গুরুত্বপূর্ণ একটা সিরিজ চলাকালীন টেস্ট থেকে বা পুরো বলতে পারেন আন্তর্জাতিক ক্রিকেট থেকেই নিজের অবসরের ঘোষণার সিদ্ধান্ত দিয়ে দেশে ফিরে এসেছিলেন। আমি মনে করি আর কি যে যতই যাই বলুন না কেন, মানে রবিচন্দ্রন অশ্বিনের এই সিরিজের মাঝপথ থেকে অবসর নেওয়ার পিছনে ওই গুরু গৌতম গম্ভীরের অনেক বড় একটা ওই জায়গায় ভূমিকা ছিল। পিছন থেকে তিনি যে কলকাঠি নেড়েছেন, তিনি যেভাবে নাকি সিনিয়রদের আর কি ড্রেসিং রুম থেকে তাড়ানোর জন্য বা তাদেরকে অবসর নিতে বাধ্য করার জন্য উঠে পড়ে লেগেছেন আর কি শোনা যায়, তাতে করে এই সন্দেহটা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। আর রবিচন্দ্রন অশ্বিন এত সিনিয়র একজন প্লেয়ার হওয়া সত্ত্বেও তিনি কোন ম্যাচে থাকবেন কিংবা কোন ম্যাচে থাকবেন না, এইটার নিশ্চয়তা তাকে ওই জায়গায় একেবারেই দেওয়া হয়নি। তো স্বাভাবিক, মানে 500+ উইকেট নেওয়ার পরও একজন মানে প্লেয়ার যদি এই নিশ্চয়তাটুকু না পান, তাহলে তো তিনি মানে তার ইগোতে লাগাটাই যথেষ্ট স্বাভাবিক। তো তার ফলে টিম বন্ডিং মেনটেন করতে না পারা, দলের সিনিয়র জুনিয়রদের ভারসাম্যটা ঠিক রাখতে না পারা, বা পুরো গেম প্ল্যান আর কি ঠিক মতো না সাজাতে পারা, বা আর কি ওই অনুযায়ী মাঠে ঠিক মতো সেটা এক্সিকিউট করতে না পারা, তো এই সব কিছু ঠিকঠাকভাবে করতে না পারার জন্য ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের ব্যর্থতার দায় এই জায়গায় অনেকটাই বেশি। আর শুধু তো এই বর্ডার গাভাস্কার ট্রফি নয়, এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে যে 3 ম্যাচের টেস্ট সিরিজে আমরা ঘরের মাঠে যে হোয়াইট ওয়াশ হয়েছি, তাতে করে আমাদের এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্নটা ওই জায়গায় একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। ওই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটা শুরুর আগে ভারতের ইকুয়েশনটা ছিল ভারতকে বাকি 8 টেস্টের মধ্যে 3টা জয় পেলেই আর কি তারা ফাইনালে পৌঁছে যাবে। তো আর 3টে জয় তো দূরের কথা, সেখানে আমরা মাত্র কোনোভাবে একটা জয় আর কি উদ্ধার করতে পেরেছি। তো যার ফলে আমাদের ফাইনাল খেলার আশাটা ওই জায়গায় পুরোপুরি বলতে গেলে ধূলিসাৎ হয়ে গেছে। তো সেই পার্টিকুলার রিজনের জন্যই বলছি, পুরো ভারতীয় দলকে তো বটেই, আর এই যে 4জনের কথা আমি বললাম, এই 4জনকে আলাদা করে ওই জায়গায় জিজ্ঞাসাবাদ করে জবাবদিহিতা চাওয়া উচিত বলে আমি মনে করি। তো আপনারা কি মনে করেন এই সদ্য সমাপ্ত বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের শোচনীয়ভাবে সিরিজ হারের জন্য ভারতের টিম ম্যানেজমেন্ট কিংবা ওই বোর্ডের টপ অফিসিয়াল এদের দায় ঠিক কতটা? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?